গুলশানে চাঁদাবাজি ঘটনায় নতুন মোড়। গ্রেফতারের আগে আসিফের নাম জড়িয়ে অপুর ভিডিও বার্তা ভাইরাল। বিএনপি নেতার বিরুদ্ধে জোর করে বক্তব্য আদায়ের অভিযোগ স্ত্রীর। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে গেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনে সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাউদ্দিনের। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? ওয়েস্টিন হোটেলে কোনো উপদেষ্টা সেরকম সেই সময়ে উপস্থিত ছিলেন কিনা সেটাও রেকর্ড ফুটেজ সেই সিসিটিভির মধ্যে পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে প্রকাশ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে ৩১৮টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। আওয়ামী আমলে আড়ি পাতা যন্ত্র আর মারণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের ৩৬৭টি সুপারিশের ৩৭টি বাস্তবায়ন করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকবে ছাত্রদলের কমিটি, জানালেন নেতারা। প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র সংসদের। ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়ের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির খোঁজ, 2-1 মাসে আইনে পরিণত হবে দুদক সংস্কার প্রস্তাব, জানালেন উপদেষ্টা। এবং হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়, জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার। দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। গুলশানের চাঁদাবাজির ঘটনায় নতুন মোড় নিয়েছে। অন্যতম অভিযুক্ত জানে আলম অপুর গ্রেফতারের আগে একটি ভিডিও হয়েছে ভাইরাল। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দেন। তবে অপুর স্ত্রীর দাবি জোর করে নাকি সেই ভিডিও ধারণ করতে বাধ্য করেছেন এক বিএনপি নেতা। উপদেষ্টা আসিফ বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, অপুর স্ত্রীকে চাপ দিয়ে ভিন্ন বক্তব্য নেওয়া হতে পারে। ওয়েস্টিনের সামনে সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান তার। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপুর একটি ভিডিও বার্তায় ভিন্ন মাত্রা পেয়েছে ঘটনাটি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার অপুর স্ত্রী আনিসার বক্তব্যে। শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন অপু গ্রেফতারের আগের রাতে তাকে তুলে নেন বিএনপির এক নেতা। জোরপূর্বক রেকর্ড করা হয় ভিডিওটি। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে গেছে। এই ঘটনায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? অপর স্ত্রী ভিন্ন উদ্দেশ্যে বিএনপির এক নেতাকে জড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কোনো না কোনো কর্নার থেকে তাকে চাপ প্রয়োগ করে এটা বলানো হচ্ছে বলে মনে হতে পারে। ওয়েস্টিন হোটেলে কোনো উপদেষ্টা সেরকম সেই সময়ে উপস্থিত ছিলেন কিনা সেটাও রেকর্ড ফুটেজ সেই সিসিটিভির মধ্যে পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে প্রকাশ করতে হবে। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় অধিকতর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। বিস্তারিত তদন্ত। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
যারা রাজনীতিতে যুক্ত হতে চান কিংবা নির্বাচনে অংশ নিতে চান তাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থাকা উচিত নয় বলেও জানান তিনি। তবে ভোটে অংশ নিচ্ছেন কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সহ নানা ইস্যুতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নিতে চান বর্তমান সরকারে থাকা এমন কারোরই রাষ্ট্রীয় পদে থাকা উচিত নয়। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এখনো সিদ্ধান্ত হয়নি। অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী বলে মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ জুলাই অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা জনগণই বলতে পারবেন। না পারার পাল্লাটাই হয়তো ভারী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে কমিশনের নিয়মিত বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন এরই মধ্যে জমা পড়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী চিঠিও দেয়া হয় নির্বাচন কমিশনকে, আর কমিশন জানায় আগামী ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করা হবে তফসিল। এরপর থেকেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই, কখনো পিয়ার আবার কখনো নির্বাচনের তারিখ। নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এবার রোডম্যাপের ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে কমিশনের নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আগামী সপ্তাহেই দেয়া হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে জানিয়ে ইসি সচিব আরও জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা। আউট অফ কান্ট্রি ভোটিং, এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা, প্রসেসটা কি হবে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির নেতারা। পরে জাপা মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, তবে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করেন না তারা। সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। আমাদের আস্থা আছে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। নির্বাচনে অযোগ্য ঘোষণার মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আড়িপাতা যন্ত্র ক্রয় আর পুলিশের জন্য মারণাস্ত্র কেনার উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবিধান সংস্কার কমিশন
ব্যতীত বাকি 12টি সংস্কার কমিশনের মোট 367টি সুপারিশের মধ্যে 37টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। রাতে মালয়েশিয়া সফর থেকে ফিরে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 38তম বৈঠকে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়টি। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট 367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। 367টি যে সুপারিশ যেটা বাস্তবায়নাধীন আছে বা তার মধ্যে 37টা বাস্তবায়িত হয়েছে, এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 জুলাই আগস্টে ব্যবহৃত পুলিশের অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল মারণাস্ত্র। 2022-23 সাল থেকে কি উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এত বেশি মারণাস্ত্র কেনা হয়েছিল তা তদন্ত করতে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া ইসরায়েল থেকে কেনা আড়িপাতা যন্ত্র ক্রয়ের ব্যাপারেও ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। এদিকে মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করেন প্রেস সচিব। জানান, বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। হালাল ইকোসিস্টেমের $3 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে দেশে হালাল ইকোনমিক জোন তৈরিতে মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলের কমিটি থাকবে, তবে হলগুলোতে নিয়ন্ত্রিত রাজনীতির ব্যাপারে পদক্ষেপ নেবে প্রশাসন। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে আলোচনা শেষে এমনটা জানিয়েছেন ছাত্র দলের নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য গুপ্ত রাজনীতি বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটির নানা ইস্যুতে সরগরম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো। বৃহস্পতিবার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রীদের ভোট কেন্দ্র নিয়ে অসন্তোষ জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কাঠামো পরিবর্তন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি রাখার কথাও জানায় সংগঠনটি। বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন। ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের সেন্টিমেন্ট, তাদের দাবি দাওয়াকে মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে। একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, তারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির 9 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটি ক্যাম্পাসে তাদের হল কমিটি রাখার সিদ্ধান্ত জানায়। সম্মানিত উপাচার্য মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে, তো তিনি আজকে বলেছেন যে এই বিষয়ে তিনি একটি কমিটি প্রণয়ন করছেন, কিছুক্ষণের মধ্যে পাবলিশ হবে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে রাজনীতি, ছাত্র রাজনীতির ধরন কি হবে, রূপরেখা কি হবে, সেই রূপরেখা প্রণয়নে একটা কমিটি গঠন করেছে। কারণে আপনাদের হল কমিটিগুলো থাকছে অবশ্যই, এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, এটা স্যাররা আমাদের জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গত 1 বছরে ডাকসুর বিষয়ে যত ভোটার তালিকা প্রণয়ন যত কমিটি করেছে, সেই কমিটিগুলো আসলে সঠিকভাবে কাজ করেনি। অত্যন্ত তড়িঘড়ি করে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ডাকসু নির্বাচনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মোট 42 জন মনোনয়নপত্র নিয়েছেন, আর মনোনয়ন জমা দিয়েছেন 7 জন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত 1.5 দশক ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে অপরাজনীতি চলেছে উল্লেখ করে শিক্ষার্থীরা সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেননি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির ভীতি দূর করতে ছাত্র শিবির কাজ করছে বলে এ সময় তিনি জানান।
ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান তার। সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন, মাদ্রাসার শিক্ষা সংস্কার, নারী শিক্ষা প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ সহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি। ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল, তো সেই ভীতি এবং ট্রমা শিক্ষার্থীদের মাঝ থেকে এখনো যায়নি। ছাত্র রাজনীতির ভীতি দূর হয়, সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি সহ 60 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলে পোলার জালিয়াতির অভিযোগে দুদকের মামলার বিচার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া বিদেশে $300 মিলিয়ন পাচার, সিআরআই এর নামে অর্থ লুটের অভিযোগ সহ জয়ের একাধিক দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ি মূল্য হচ্ছে 54,04,32,258 টাকা। এ ঘটনায় জয়ের বিরুদ্ধে 60 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে সংশ্লিষ্ট ধারায় মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় তার বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। মুন্নি সাহা এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2019 সালে ভুয়া টিকিট বুকিং এবং তা বাতিল করে 4টি কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে আনার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2-1 মাসের মধ্যেই দুদক সংস্কারের প্রস্তাবগুলো আইনে পরিণত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, তাদের দুদকের সংস্কারের বিষয়ে কিছু প্রপোজাল ছিল। দুদকের সংস্কারের ব্যাপারে দুদক বিষয়ক সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো আছে সেগুলি নিয়ে আলাপ করেছি। আমরা ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আইনগুলো করব। প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে শুরু হয়েছে তোড়জোড়। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। উদ্ধারের পর ওই পাথরগুলো আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। চুরিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। পাথর লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নিয়ে ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে অভিযান চালায় যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। আটকে দেওয়া হয় 1.5 শতাধিক ট্রাক। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। লুট হওয়া পাথর ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এদিকে ছোট ছোট নৌকা বোঝাই করে ভোলাগঞ্জের পর্যটন এলাকায় পাথর ফেলার কাজ শুরু হয়। এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদ 18 কোটি মানুষের। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে প্রশাসনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানেই প্রতিস্থাপন করা হবে। পাথর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গত বছর মামলা ছিল, পাথরের মামলা ছিল, পাথর লিস্টার মেশিন দিয়ে পাথর তোলাই। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাঙ্গুর হাওরে অপরিকল্পিত পর্যটনে হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে পরিবেশবাদী সংগঠন। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতি প্রদত্ত। যদি আমরা রক্ষা করতে না পারি আমাদের বাংলাদেশের সৌন্দর্য হারাবে। পাথর লুট ঠেকাতে বুধবার রাতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় 5 সিদ্ধান্ত নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। গোপন বার্তার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি 4 জন সাক্ষীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। ক্ষমতাকে পাকাপোক্ত করতেই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ও বড় ছেলে এ সময় উপস্থিত ছিলেন। একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। রাজধানীর শেওড়াপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পরিবার। নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া আর স্বামীর নাম শিফাত আলী। কেয়ার বাবা মা জানান রাতে তাদের মেয়ের জামাই ফোন করে তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে জানান। পরে শিফাত তার বন্ধুদের দিয়ে ঢাকা মেডিকেলে পাঠান। এই ঘটনার পর থেকে শিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন। মেয়ের জামাই যে মেন কালপ্রিট সিফাত, সে বলতেছে যে তার শাশুড়িকে ফোন দিছে 1:56 যে আম্মা কে এত সুইসাইড করছে। পরে ওরা রওনা দিচ্ছে, পরে বলছে যে বাসায় আসা দরকার নেই, আপনারা করেন ঢাকা মেডিকেলে যান। তার যে কেয়ারটেকার ছিল সেও পলাতক হয়ে গেছে এবং তার যে আরও যারা লোকজন ছিল সবাই ওই জায়গা থেকে মানে কোনো মতো সটকে পড়ে এদের হাতে করে দিচ্ছে। তীব্র স্রোতে মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাঁধে। রংপুরের গঙ্গাচড়ার সেতুর পাশের ব্লক ধসে পড়ায় ঝুঁকিতে লালমনিরহাট রংপুরের যোগাযোগ সড়ক। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিবন্দী 11,000 পরিবার। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের 4টি নদীর 30টি পয়েন্টেও। সরাসরি সেতুরক্ষা বাঁধে আছড়ে পড়ছে তিস্তা নদীর তীব্র স্রোত। এতে নিচের অংশের মাটি সরে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ 3 গ্রামের প্রায় 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, গত দুবারের বন্যায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এটা ভাঙলে কিছু বহুত পরিবার ধ্বংস হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড যখন দেখবে যাকে ভাসি চলে গেছে সেই সময় আসবে, আসি কটা বস্তা ফেলে দেবে। এদিকে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার 11,000 পরিবার। পদ্মা নদীর পানি বাড়ায় বৃহস্পতিবার সকালে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দারবাড়ির নদী তীরে। বস্তা মুস্তা হালায় কোনো সহযোগিতা করলো না, সরবরাহ আমরা বাচ্চন যাইতেছি। বালু কাটার কারণে এটার নদীর গভীরতা বেড়ে যায়, গভীরতা বেড়ে গেলে এটার ফ্লো ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীর 30টি পয়েন্টেও। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। ওরাই যে জামো তারও স্থান নাই, পয়সাও নাই। এখানে নদী ভাঙার জন্য থাকা যাবার লাগছে না,
সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না এখানে। এছাড়া প্রবল জোয়ারে মোংলায় জালছেড়া নদীর বাঁধ ভেঙে প্রায় ৭০০ একর চিংড়ির ক্ষের প্লাবিত হয়েছে। যশোরের শার্শা উপজেলায় ইছামতি নদীর পানিতে প্লাবিত হয়েছে সীমান্ত এলাকার বেশিরভাগ গ্রাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। 7 দিনের মধ্যে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফা থেকে প্রশাসক অপসারণ না করলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন বাফার নেতারা। এ সময়ের মধ্যে প্রশাসক বাতিল করে আগের নির্বাচিত কমিটির কাছে সংগঠনটির দায়িত্ব হস্তান্তর করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি কর্মবিরতি পালন সহ বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ারও ঘোষণা দেন বাফা সদস্যরা। তাদের দাবি, কোম্পানি আইন অমান্য করে সংগঠনটিতে প্রশাসক বসানো হয়েছে। কোম্পানি অ্যাক্ট 2022-এর 17 ধারা অনুযায়ী স্পষ্ট উল্লেখ আছে, কোনো বোর্ড বিলুপ্ত করার আগে তাদেরকে ডেকে সাক্ষাৎকার নিতে হবে, কিন্তু ওনারা আমাদের কোনো সাক্ষাৎকার নেয় নেই। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তো সেই ক্ষেত্রে আমরা এটা দায়িত্বহীনভাবে বলতে চাই যে বাফা বোর্ডের বিলুপ্তিটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভারী বর্ষণের সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখনো পর্যন্ত 38 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত 100 হিমাচল প্রদেশে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। এদিকে রেকর্ড বৃষ্টিতে দিল্লিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয় ভারতের জম্মু কাশ্মীরে। পাহাড়ি ঢলে ধসে যায় 400টি গ্রামের রাস্তাঘাট। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। দ্রুতই শুরু হয় উদ্ধার কাজ। কয়েকজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। তীর্থযাত্রায় যাওয়া পুণ্যার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ঠিক একদিন আগে বুধবার পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয় হিমাচল প্রদেশে। ক্ষতিগ্রস্ত হয় বহু রাস্তাঘাট, ভেসে যায় ঘরবাড়ি, নিখোঁজ হন বহু মানুষ। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আটকে পড়াদের উদ্ধারে এখনও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। ভয়াবহ এ বন্যার পর আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চল। দিল্লির গাজিয়াবাদ, গুরুগ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় ডুবে গেছে রাস্তাঘাট। উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও একই অবস্থা। অনেক জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনের সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাউদ্দিনের। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে 318টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। এবং আওয়ামী আমলে আড়ি পাতা যন্ত্র আর মারণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের 367টি সুপারিশের 37টি বাস্তবায়ন করেছে সরকার। এ ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।